যদি লঙ্গার স্টে হয় তাহলে কিন্তু রেকমেন্ড করবো না। পাতলা ডাল ভাতটা যে চেয়ে পাওয়াই যায় না বাইরে। ডালটনগঞ্জ আসার রাস্তাটা মনে থাকবে বাবা। এগুলো একটু ঠিকঠাক করে রাখলে আমাদের ইতিহাসটুকু বাঁচে আর কি। গাড়িতে ছত্তিশগড় বা এমপি রোড ট্রিপ তোমরা করলে কোন পথে ফিরবে? বেনারস হয়ে NH-19 ধরাটা ডেফিনেটলি একটা অপশন, কিন্তু তাছাড়া অল্টারনেট কোনো অপশন নেই। সেই অপশনেরই খোঁজ তোমাদের দেব এই ব্লগে, তবে তার জন্য স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। আর মাথায় রেখো, এই ব্লগে তার সঙ্গেই কিন্তু তোমাদের জন্য থাকছে ডালটনগঞ্জের কিছু ছোট্ট ঝলক। বাঘের সাফারির পর জঙ্গল ধরে ড্রাইভ, তাও আবার রেড করিডোর পেরিয়ে। দিনেই শুনশান, তাহলে সন্ধ্যের পর কি হবে জাস্ট ভাবো একবার। হ্যালো বন্ধুরা, এমপি টাইগার ট্রেলের আরও একটা পর্বে আবার তোমাদের স্বাগত। এই পর্বে তোমাদের দেখাবো মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় পেরিয়ে ঝাড়খণ্ড হয়ে আমাদের বাড়ি ফেরার ড্রাইভ। 2 দিনের নন স্টপ লং ড্রাইভ, আর মাঝে ডালটনগঞ্জে রাতের হল্ট। একই সঙ্গে টুক করে ঘুরে নেব ডালটনগঞ্জ শহরটা। বাঘ না থাকলেও এই সফরে কিন্তু রোমাঞ্চের কোনো কমতি নেই, তাই স্কিপ না করে পর্বটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তাহলে চলো শুরু করি। আজ শনিবার 11ই মে 2024। ফিরতি ড্রাইভটা আমরা শুরু করেছি পার্সেলি রিসর্ট থেকে। আপাতত এগোচ্ছি সিধির দিকে। বাড়ি ফেরার জন্য 2 দিন মিলিয়ে পাড়ি দিতে হবে 900 কিলোমিটারেরও বেশি পথ, যার মধ্যে আজকের ড্রাইভটা 372 কিলোমিটার। গুগল বলছে 9 ঘন্টা লেগেই যাবে। স্টার্ট করেছি বেলা 12টা নাগাদ। এই রাস্তায় ট্রাফিক প্রায় নেই বললেই চলে। পুরোটাই টিলা, মালভূমি আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ভরা গ্রীষ্মের এরকম সময় মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে রোড ট্রিপ করলে একটাই লাভ হয়, সানসেট বেশ দেরিতে, তাই দিনের আলোটা অনেকক্ষণ পাওয়া যায়। সেই ভরসাতেই বেনারস হয়ে NH-19 না ধরে এই রুট নেওয়া। সঞ্জয় দুবড়ি থেকে ডালটনগঞ্জ যাওয়ার পথে আমরা ইনিশিয়ালি সিধি আসার রাস্তাটা ধরেছিলাম, যে রাস্তাটা দিয়ে আমরা আগেও ড্রাইভ করেছি। তারপর গুগল ম্যাপের ভরসায় পুরোটা চলা, এবং সেই রাস্তাটা কিন্তু একদম আননোন টেরেন, জঙ্গলের মধ্যে দিয়েও যাচ্ছে, কোনো কোনো সময় গ্রামের রাস্তা। তো সব মিলিয়ে একটা থ্রিলিং জার্নি, এবং সেই থ্রিলিং জার্নিটার থ্রিলটা আরও বাড়িয়ে দিয়েছে অবভিয়াসলি আজকের ওয়েদারটা। আমার মনে হয় তুই ক্যামেরা ঘোরালেই দেখা যাবে এই মুহূর্তে আমরা কিরকম টেরেন দিয়ে যাচ্ছি। হচ্ছে ওই একটা ঘাটি এবং জঙ্গল, এরকম একটা জায়গা দিয়ে। আর ঘড়িতে সময় এখন 2:15। আমরা সম্ভবত NH-30 ধরবো নাকি? 39 দেখাচ্ছিল, সেটা আচ্ছা, দেরি আছে। এখন আমরা স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে দুপুর 2:15, আকাশ দেখে মনে হচ্ছে বিকেল 5:30 বাজে। মেঘ করেছে, একটা মাঝে মাঝেই কালবৈশাখীর আগে যেরকম একটা হাওয়ার দাপট থাকে সেটা আছে। তার মাঝেই আমরা যাচ্ছি আর কি। এখন তো খুবই ভালো লাগছে, এগুলো সন্ধে পর্যন্ত সবই খুব ভালোই লাগে। তারপরে যখনই কোনো অচেনা অজানা টেরেনে কোনো গ্রামে ঢুকিয়ে দেয় পুরো মাটির রাস্তায়, মানে বলতে পারো একটা ছোটখাটো অফরোডিং এর থ্রিলও চলে আসে। কিন্তু সেটা পুরোটাই ভালো লাগে যতক্ষণ দিনের আলো আছে। সন্ধেবেলা এগুলোকে কিন্তু আর তখন সাহস বলা যাবে না, তখন ওগুলো দুঃসাহস হয়ে যাবে। তার থেকে বেটার হচ্ছে যত দিনের আলো থাকতে থাকতে এগিয়ে যাওয়া যায় ঠিকঠাক প্রপার হাইওয়ে ধরে, এবং তারপর চেনা রুট ধরে চলা।
আগের দুটো পর্বে তোমাদের দেখিয়েছি আমাদের প্রথমবার সঞ্জয় দুবরির অভিজ্ঞতা, যেখানে ছিল পার্সেলি রিসর্টের বিস্তারিত বর্ণনা আর দুবরির কোর জোনে জঙ্গল সাফারি। যারা বাঘের জঙ্গল ভালোবাসো তারা কিন্তু না দেখে থাকলে বিশাল মিস করবে। তোমাদের সুবিধের জন্য সাফারি পর্বটার লিংক আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এই ভিডিওটার পর চেক আউট করতে ভুলো না। দেখতে দেখতে সিধি পেরিয়ে আমরা নিয়েছি ৩৯ নম্বর জাতীয় সড়ক। রাস্তা চলে গেছে সিংরলি হয়ে। কত তেল এখানে? 106 টাকা 56। আর আমাদের আপডেটটা অসাধারণ। 142 কিলোমিটার আমরা প্রায় চলে এসেছি। 42 না, 144 হলেই হচ্ছে 216 কিলোমিটার বাকি। মোস্ট 150 কিলোমিটার চলে এসেছি। এখনো পর্যন্ত আমরা কোনো নটা সিঙ্গেল খাবারের খাওয়া বা দোকান। খাবারের দোকান পাইনি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দু একটা যেগুলো চোখে পড়েছে সেগুলো বন্ধ ছিল, আর বাকি সবাই চাটের ঠেলা আর কুলফি বিক্রি করছে। তো ফাইনালি আমরা এখন যেখানটায় আছি এটা কিন্তু সিংরলি। ন্যাশনাল হাইওয়ে, সিংরলির কাছে। তো এখানে ফুয়েল করতে করতে পাম্পের দাদারা বললেন যে সামনে একটা ধাবা আছে, দেখা যাক কি আছে কপালে। সরোবর ধাবা, ওই পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে এসে ঠিক একটা ছোট্ট জায়গা, তার নাম ব্যাগধান বলে। আমরা বলেছিলাম যে আমাদের খিদে পেয়েছে, তাতে 5 থেকে 6 মিনিটে ওরা আমাদের গরম ভাত, ডাল, আলু জিরা, দুটো পাঁপড় আর স্যালাড ব্যবস্থা করতে পেরেছেন। 4:10 বাজে এখন। ব্যাধানের রাস্তায় এটা, আমাদের একটু ঘুরতে হলো, আমাদের এই রাস্তায় যাওয়ার কথা নয়, 500 মিটার মতো ঘুরতে হয়েছে। আমরা এই ডিটুরটা নিলাম কারণ এর পরের অংশটায় সম্ভবত পাহাড়ি বা একটু রিমোট এরিয়া দিয়ে যেতে হবে, তাহলে ওখানে ধাবা একদমই পাবো না। আমি আগে অনেক ব্লগে পড়েছি, অনেকে কমেন্ট করেন সঙ্গে খাবার রাখেন না কেন। সঙ্গে অবশ্যই খাবার রাখি, এবং আজকেও আমি বলছিলাম, কিন্তু খাবারের অপশান হচ্ছে ওই ড্রাই ফ্রুটস, ছোলা, ছাতুর শরবত, যেটাও বানানোর অপশানও আছে আমার কাছে, কিন্তু সেগুলো একটা লম্বা ড্রাইভের দিনে পেট ভরা মিল কখনোই নয়। একটা সময়ে তো ভালো কিছু খেতে হবে, তো সেই কারণে এটা একটু দরকার ছিল। ঘড়িতে সময় এখন 5:17। আমাদের জার্নির আরও 185 কিলোমিটার বাকি আছে। পুরো রাস্তাটাই মোটামুটি এরকমই আর কি, পাহাড় জঙ্গল টিলা সব মিলিয়ে। পাহাড় জঙ্গল টিলা, একটাই রাস্তা, তাতেই দুদিক দিয়ে গাড়ি চলছে, মানে তো সেই কারণে আমাদের অবশ্য তার জন্য খুব যে দেরি হচ্ছে তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওয়েদারটাও আজকে এমন যে আলোটা খুব তাড়াতাড়ি পড়ে আসছে, আর এই রাস্তায় বেসিক্যালি কিছুই নেই, এইরকম অবস্থায় দেখো। তো সেই কারণেই আমি ঠিক জানি না যে ছোট গাড়ি নিয়ে যারা ট্রাভেল করবে বা এমনিও ফ্যামিলি নিয়ে যারা ট্রাভেল করবে, কোথাও ব্রেক নেওয়ার জায়গা না পেলে বা খুব একটু সেফ ফিল না করলে সেই রাস্তাগুলোতে জানি একটা ট্রাভেল করতে অসুবিধে হয়। আচ্ছা, এই যে আমরা ডান দিকে ঘুরলাম, আমরা কিন্তু মধ্যপ্রদেশ পেরিয়ে ছত্তিশগড়ে ঢুকে পড়লাম। এরপর আমরা ছত্তিশগড় পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকবো অবশ্যই, সেটা মনে হচ্ছে বেশ অনেকটাই সময় লেগে যাবে। গ্রামীণ ছত্তিশগড় যতটা সুন্দর ততটাই নির্জন।
বলতে গেলে প্রায় জনমানব শূন্য। মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় ঢুকেই শেষ বলার মতো জনপদ পেরিয়েছি বালাঙ্গি। তারপর উঁচু নিচু মালভূমির রাস্তা ধরে এগিয়ে চলেছে। গোটাটাই সিঙ্গল লেন রাজ্য সড়ক। উত্তর ছত্তিশগড়ের এই অংশটা একসময় মাও অধ্যুষিত ছিল, তাই কয়েক কিলোমিটার অন্তরই নাকা চেকিং। ওয়াড্রফ নগর পৌঁছে ধরে নিলাম 3 নম্বর রাজ্য সড়ক। আরো অনেকটা এগোলে রামানুজগঞ্জ। আদতে এটাই ছত্তিশগড় আর ঝাড়খণ্ডের সীমানা। আরেক প্রস্থ চেকিং এর পর শুরু হলো ডাল্টনগঞ্জ ফরেস্ট রেঞ্জ ধরে জার্নি। জঙ্গলের চাপ চাপ কালচে অন্ধকারের মধ্যে জেগে আছে শুধু জিমনির হেডলাইট। শেষ 20 কিলোমিটার শাহাপুরের দিক থেকে রাস্তা বলে বিশেষ কিছু অবশিষ্ট নেই। অনেক কাঠখড় পুড়িয়ে যখন ডাল্টনগঞ্জ ঢুকছি তখন 8:30 বেজে গেছে। আটটা 38। টেকনিক্যালি আমরা ডাল্টনগঞ্জ ঢুকে পড়েছি। ডাল্টনগঞ্জ আসার রাস্তাটা মনে থাকবে বাবা। হ্যাঁ, ভয়ঙ্কর খারাপ বললেও কম বলা হয়। মানে পুরো সারাদিন আজকে পুরো কি যে বিচ্ছিরি রাস্তা পেয়েছি। তোমাদের কি হয় জানি না, তবে যে কোনো রোড ট্রিপের শেষ দিনটা আজও আমাদের কাছে বেশ মন খারাপের। যারা সারা বছর ঘুরে বেড়ান তারা হয়তো শুনলে অবাকই হবেন, তবে যে সিরিজে একসঙ্গে বাঘ, জঙ্গল, ড্রাইভ সবকিছু থাকে, তা থেকে আবার শহুরে জীবনের রুটিনে ফিরতে একটু অসুবিধে হয় বইকি। বাই দ্য ওয়ে, তোমরা যদি এই সিরিজে আমাদের বান্ধবগড়ের রাজকীয় বনবাসটা না দেখে থাকো তাহলে পর্বটা মিস করো না। তোমাদের সুবিধের জন্য লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে রাখলাম। ডাল্টনগঞ্জ থেকে বেরোনোর সময় হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এটা অবশ্য রুম ট্যুর পুরোপুরি নয়, জাস্ট একবার ঝলকে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি। রুমটার সাইজ এমনি ঠিকঠাক, এসি আছে ওই পাশে, জাস্ট এটা অবশ্য ওয়াল মাউন্টেড, স্প্লিট নয়। এই পাশে একটা বড় জানলা, সেখান দিয়ে পুরো সিটি ভিউ পাওয়া যায়। আর টিভি আছে, বাট সেটা আমাদের তো কোনো কাজে লাগে না। এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, এইখানেও একটা সোফার মতো সেট আপ দেওয়া আছে, বেতের চেয়ার এবং তার পাশে টেবিল। রুমেই তোমরা খাওয়া দাওয়াও যাতে করতে পারো। প্লাগ পয়েন্ট অন্য ফেসিলিটিতে যেরকম থাকে সেরকম না হলেও আছে, একদম নেই সেটা বলবো না। আর এই হচ্ছে রুমটার ওভারঅল ছবি। আমরা অনলাইনে যেটা দেখেছিলাম, যদিও সেই রুমটা আমরা এখানে পাইনি। চলো একবার খুব কুইক তোমাদের এখানকার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোট একটু এবং পুরোপুরি কিন্তু খুব একটা ক্লিন ওয়াশরুমও আমরা পাইনি। তো এই হচ্ছে এদিকটা ওয়েস্টার্ন কোমোড, বেসিনের সেট আপ, এপাশে গিজার আছে, আর এটা হচ্ছে বেডিং জোন। টাওয়েল বা এই সমস্ত কিছুই আছে এখানে। যারা একেবারেই কোনো একটা নাইটের লেওভারের জন্য বাজেট স্টে খুঁজছো, শুধুমাত্র তাদের জন্যই। যদি লঙ্গার স্টে হয় তাহলে কিন্তু রেকমেন্ড করবো না। এখানে রুমের সঙ্গেই লাগোয়া একটা এরকম ব্যালকনি আছে, বড় ব্যালকনি প্রপার্টির। তো দেখে নাও সেটা। এদিকটা হচ্ছে প্রপার্টিটার লন, যেখানে একটা হল আছে। এটা বোধহয় বিয়ে বা এই ধরনের বিভিন্ন অকেশনের জন্য ওনারা ভাড়াও দেন। এই পাশটা হচ্ছে ওনাদের পার্কিং, এবং পার্কিংটা কিন্তু কাভার্ড। এই পাশটা হচ্ছে পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এখানকার মেন রাস্তা বা হাইওয়ে, যাই বলো না কেন, শহরের মধ্যে পুরো খুব ভালো লোকেশানে। লোকালিটিটাও যথেষ্ট ঠিকঠাক। সেখানে এই রকম একটা হাইওয়ের ধারে ঠিকঠাক ভালো পার্কিং পাওয়া গেছে, সেই কারণের জন্যই আমাদের এটা চুজ করা। অ্যান্ড দিস ইজ দ্য রুম। চন্দ্রা রেসিডেন্সি, আমাদের ডাল্টনগঞ্জের হোটেল ছেড়ে সোজা আমরা বেরোবো। এখানে লোকাল কোনো স্পট থাকলে একবার দেখে স্ট্রেট ফিরতি পথে রওনা দেব। অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো,
তো সেটা মনে হলো তোমাদের জানিয়ে রাখা দরকার। আমরা অনলাইনে এই প্রপার্টিটা বুক করেছিলাম। সচরাচর ট্রাভেলাররা বা ইউটিউবাররা জেনারেলি কোনো প্রপার্টি সম্পর্কে খুব একটা কমপ্লেন করেন না। আমরা তো একেবারেই কমপ্লেনিং নেচারের নই, তবে কিছু কিছু জিনিস মনে হয় ঠিক সঠিক রিভিউটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। তো এই যে প্রপার্টিটা, এটা আমরা অনলাইনে বুক করেছিলাম। প্রথমত যা আমরা ছবিতে দেখেছিলাম বা যে প্রপার্টিতে যে ফেসিলিটিসগুলো আমরা পাবো বলে অনলাইনে মেনশন করা হয়েছিল, সবকটা আমরা পাইনি। অনেক ক্ষেত্রেই সার্ভিস আপ টু দ্য মার্ক ছিল না। আর আমাদের কিন্তু বুকিংয়ের সঙ্গে ফ্রি ব্রেকফাস্ট ছিল প্যাকেজে ইনক্লুডেড, কিন্তু এখানে এসে খুব আশ্চর্য হলাম এটার জেনে যে এখানে কিন্তু ব্রেকফাস্টটা পার্শিয়ালি চার্জেবল, এবং সেটাও খুব অদ্ভুত। দুজনের স্টের জন্য একজনেরটা নাকি পে করতে হয় ওনাদের। যাই হোক, এরকম উইয়ার্ড অভিজ্ঞতা হয়েই থাকে। চলো, আজকে সময় আর নষ্ট করা যাবে না, স্ট্রেট রওনা দিদি। ব্রিটিশদের তৈরি ডাল্টনগঞ্জের নাম পাল্টে এখন হয়েছে মেদিনীনগর। বেতলা বেড়াতে এসে একসময় বাঙালি শখ করে ঘুরে যেত এই শহর। এখান থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যায় বেতলার জঙ্গল, মারোমার কিংবা লোদ জলপ্রপাত। নেতারহাটও বেশি দূরে নয়, তবে আজ আমাদের হাতে অতটা সময় নেই, তাই শহরের আশেপাশে যেটুকু এক্সপ্লোর করা যায়। আপাতত নর্থ কোয়েল নদী পেরিয়ে এগোচ্ছি শাহপুরের দিকে। চেরো বংশের রাজা ছিলেন, বা সবচেয়ে জনপ্রিয় রাজা ছিলেন বলা যেতে পারে, মেদিনী রায়। তার নামেই কিন্তু ডাল্টনগঞ্জের এখন নাম বদলে হয়ে গেছে মেদিনীনগর। আর সেই মেদিনীনগর থেকে মাত্র 3 কিলোমিটারের দূরত্বে জরাজীর্ণ শাহাপুর ফোর্ট বা শাহাপুর কেল্লা। চেরো বংশীয়দেরই কিন্তু কেল্লা ছিল শাহাপুর কেল্লাও। এর আগে তোমাদের আমরা পালামু ফোর্ট দেখিয়েছি, সেই পালামুর ফোর্টও কিন্তু ছিল এই চেরো বংশীয় রাজাদেরই বা মেদিনী রায়ের তৈরি করাই। ইনফ্যাক্ট তোমরা ওই ভিডিওটা মিস করে গিয়ে থাকলে কিন্তু দেখে নিও, ওপরে লিঙ্ক করে দেবো, নিচে ডেসক্রিপশনেও থাকবে। তো এক সময় এদের এতটাই রমরমা ছিল যে শোনা যায় যে পালামু ফোর্ট থেকে এই শাহাপুর ফোর্ট পর্যন্ত একটা সুড়ঙ্গ আসতো, এবং তার মধ্যে দিয়ে এখানকার মানুষজন যাতায়াত করতেন, মানে রাজবংশের লোকজন, বা বিভিন্ন সময় যুদ্ধ পরিস্থিতি যখন হতো তখন সেটা খুব কাজে লাগতো। এবং মেদিনী রায়ের ইতিহাস পড়লে তার যে জনপ্রিয়তা এবং সেই সময়ে এই পুরো পালামুর বিভিন্ন অংশে যে প্রভাব, অর্থ এবং প্রতিপত্তির কথা জানা যায়, আজকে 2024 সালে দাঁড়িয়ে তার কিছুই বোঝা যাচ্ছে না। আমার একটু মন খারাপই হলো। 1771 সালেই ওরা এই জায়গা ছেড়ে চলে যান, তারপর থেকে আর পালামুতে তাদের কেউ থাকেনি। কিন্তু একটু বোধহয় কিউরেট করা দরকার ছিল, মানে একেবারে ভাঙাচোরা অবস্থা, হয়তো সাপখোপও আছে, এইটুকু তো আর কেল্লা নয়, কিন্তু কেল্লার এই একটা অংশই অবশিষ্ট, সেটারও কোনো রক্ষণাবেক্ষণ নেই। আমি নিশ্চিত 2040-এর পর যারা আসবেন তারা আর এটুকুও দেখতে পাবেন না। কাজেই এগুলো একটু ঠিকঠাক করে রাখলে আমাদের ইতিহাসটুকু বাঁচে আর কি। এই কেল্লার সুখ্যাতি যার নাম ধরে, সেই মেদিনী রায় এখানে রাজত্ব করেন 1661 থেকে 1674 সাল পর্যন্ত। ব্রিটিশ রাজের বহু আগে তখনও অবিভক্ত বাংলা বিহার। রায়বংশের রাজত্বের শেষ রাজা ছিলেন চূড়ামন রায়, মারা যান 1813 সালে। এখানে তোমরা যে মূর্তিটা দেখছো সেটা ওনারই, পাশে স্ত্রী চন্দ্রাবতী দেবী। এই দেখো উত্তর কোয়েল নদী, যেটা আসার সময় দেখাচ্ছিলাম, সেই পথ ধরেই আমরা এবার মানে বাড়ির পথ ধরেছি আর কি। আমাদের রুট আজকে কি সেটা তো তোমরা যেতে যেতে জানতেই পারবে। এই উত্তর কোয়েল নদীর ঘাটটা, দাঁড়া একটু জুম করি, ওরা খুব সুন্দর করে বাঁধিয়েছেন। গতকাল আমরা যখন এলাম তখনও একটু ছবি তুলেছিলাম। খুব সুন্দর আলো দেওয়া আছে, এই যে ধাপে ধাপে সিঁড়ি করে, ছাতা দিয়ে বসার জায়গা, পরিষ্কারও মনে হচ্ছে দেখে এখান থেকে। তোমরা ডাল্টনগঞ্জে এলে যদি সন্ধেবেলা কোনো সময় পাও, বিকেল বা সন্ধ্যের পর, তাহলে কিন্তু এই উত্তর কোয়েল নদীর এই যে ঘাটে এখানে আসতে পারো। এই জায়গাটাকে আবার ওরা নাম দিয়েছেন মেরিন ড্রাইভ। সামনে একটু বাচ্চাদের
জন্য অ্যামিউজমেন্ট পার্কের মতো করা আছে ছোট্টর মধ্যে, একটু স্লিপ দোলনা এ সমস্ত দিয়ে। এই যে দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে এখান থেকে। তো চলে আসতেই পারো, তবে মোটের ওপর ডালটনগঞ্জ শহরে এর থেকে খুব বেশি আর দেখার কিছু নেই। এই শাহপুর ফোর্ট আর এই কোয়েল নদীর তটই। ডালটনগঞ্জের সাইট সিইং হিসেবে পুরোটাই যেগুলো বেতলাকে দেখানো ঘিরে, হয়, হ্যাঁ সেটা বা তো আমরা সেটাই কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যান, তার কারণ সেখানে কিন্তু পালামৌ ফোর্ট, বেতলা, কেঁচকি সবই দেখানো হয়। বেতলা এখান থেকে 20 তো কিলোমিটার রাস্তা। সেটা অ্যাকচুয়ালি খানিকটা ভুল। এবং শুধু যদি কেউ এখান থেকে এসে মনে করেন যে যেরকমভাবে ম্যাপ অনুযায়ী বা গুগলের ভরসায় থেকে কেউ যাবেন, তাহলে লোদ ফলস, বেতলা, কেঁচকি সেগুলো কিন্তু অন্য রুট দিয়ে ঘোরাই বেটার ডালটনগঞ্জের থেকে। হ্যাঁ, এক রাতের লেওভারের জন্য ঠিক আছে, আদারওয়াইজ খুব আলাদা করে বেড়াতে আসার মতো ডালটনগঞ্জে খুব যে কিছু আছে তা নয়। এখান থেকে বেতলা কেঁচকি যেগুলো দেখায় ম্যাপে বা সমস্ত ওয়েবসাইটগুলোতেও, সেগুলো আলাদাভাবে ঘোরাই ভালো। সেই রুটটা তোমরা জানতে চাইলে আমাদের ওই ঝাড়খণ্ড সিরিজের ওই ভাগটা দেখে নিও। আপাতত ডাল্টনগঞ্জ থেকে ধরেছি ফেরার পথ। এই রাস্তা ধরেই প্রথমে পেরোলাম বালুমঠ, ওখান থেকেই পেলাম 22 নম্বর জাতীয় সড়ক। সব মিলিয়ে আজ আমরা জার্নি করব 535 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 11 ঘন্টারও বেশি লেগে যাবে। টেরেন হিসেবে ছত্তিশগড়ের সঙ্গে খুব বেশি তফাৎ নেই। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তবে রাস্তার কন্ডিশন ভালোই। 4.5 ঘন্টা ড্রাইভের পর পেরোলাম হাজারিবাগ। চাইলে শহরেই লাঞ্চ করে নিতে পারতাম, তারপর ইচ্ছে হলো হাইওয়েতেই হোক না সিরিজের শেষ মধ্যাহ্নভোজটা। হাজারিবাগ থেকে প্রায় 5-6 কিলোমিটার চলে এসেছি, মানে একটু পাহাড় জঙ্গল এলাকা আবার শুরু হয়ে গেছে। আমরা এগোচ্ছি বাগোদারের দিকে। এটা ন্যাশনাল হাইওয়ে 22, আর যা এখানেই আমাদের রিফুয়েল করে নিতে হচ্ছে। রিফিল না করলে আরও খানিকটা যেত হয়তো, কিন্তু আমরা রিস্ক নিতে চাইছি না, সামনে কীরকম রাস্তা পাবো না পাবো। এখানে মোটামুটি তেলের লিটার যাচ্ছে 98 টাকা 67 পয়সা। তো আশা করছি বাড়ি পৌঁছানো পর্যন্ত আর ফুয়েল লাগবে না, দেখা যাক। মনে হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এই এসেছি। পাতলা ডাল ভাতটা যে চেয়ে পাওয়াই যায় না বাইরে। একদম জাস্ট আমরা আজকে চিকেন ভাত থালি নিয়েছি। ডাল ভাত, আলু ভাজা, পটলের তরকারি, পাঁপড় ভাজা, চিকেন আর 2টো পেঁয়াজ, ব্যাস। ওফ। প্রধানজি ধাবা, এটা হচ্ছে NH-22 এর ওপরে। এখানে ডালটনগঞ্জ থেকে বাগোদার যাওয়ার পথে আমরা থামলাম। এখান থেকে বাগোদার এখনো প্রায় 35 কিলোমিটারের বেশি হবে। 40 কিলোমিটার প্রায়। একদম হাইওয়ের ওপর ধাবা বা লাইন হোটেল যেরকম হয় ঠিক সেরকম। গরমা গরম খাবার, 2 পিস করে চিকেন 1 প্লেটে। বাহ, ভালো খেতে। দেখি টেস্ট করে দেখি। হালকার মধ্যে, খুব ঝাল মশলা নেই, কিন্তু হালকার মধ্যেও টেস্ট খুব ভালো।
বাগোদার পেরোতেই সেই চেনা রুট। শেষ দুপুরের রোদ্দুরটা আজ এতটাই ভালো যে পরশনাথ পাহাড়ের চূড়োটা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। অবশ্য তোপচাঁচি রেঞ্জে ড্রাইভ করতে প্রদীপ্তর বরাবরই ভালো লাগে। আমারও এই রেঞ্জে ড্রাইভের প্রচুর ভালো স্মৃতি মনে পড়ে। ফেরার পথে কোথাও কোনো জ্যাম পাইনি, তাই বিকেলই চিরকুন্ডা পেরিয়ে গেলাম। ঘড়িতে সময় এখন বিকেল 5:06, আর আমরা মাইথন পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেও পড়েছি। আশা তো করছি 8:30 পৌনে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, যদি না দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ম্যাসিভ কোনো জ্যাম ট্যাম থাকে। আর আজকে কিন্তু অসম্ভব ভালো ভিজিবিলিটি, মানে এত ঝকঝকে আকাশ। বিকেল 5টা বেজে গেছে, এরকম একটা সময় অনেকদিন পরে দেখলাম। সেদিন আমরা যখন বাড়ি ফিরলাম তখন রাত 9:30। এই সিরিজটা নিয়ে ইতিমধ্যেই তোমাদের থেকে প্রচুর কমেন্ট পেয়েছি। যারা বিস্তারিত ট্যুর প্ল্যান চাইছো তাদের জন্য নিয়ে আসবো আলাদা একটা পর্ব, সঙ্গে থাকবে খরচের সব খুঁটিনাটি। তার আগে বলো, এই জার্নির পর্বটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে লিখো। কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আমাদের কাজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল করা আছে কিনা। পাশাপাশি আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোডকে। আজ এটুকুই, পরের পর্বে ফিরছি খুব তাড়াতাড়ি।